দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখছি। কুলতলিতে নাবালিকার দেহ আসলে বিক্ষোভের সম্ভাবনা। বিক্ষোভ দেখাতে পারেন মহিষমারীর বাসিন্দারা। মহিষমারীতে পুলিশি নিরাপত্তা, থমথমে এলাকা। মহিষমারীর পুলিশ ফাঁড়িতেই নমুনা সংগ্রহে ফরেনসিক দল। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, কুলতলিতে নাবালিকার দেহ আসলে বিক্ষোভের সম্ভাবনা। বিক্ষোভ দেখাতে পারেন মহিষমারীর বাসিন্দারা। মহিষমারীতে পুলিশি নিরাপত্তা, থমথমে এলাকা। মহিষমারীর পুলিশ ফাঁড়িতে নমুনা সংগ্রহে ফরেনসিক দল। এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল। কি আপডেট রয়েছে তোমার কাছে বিষয়? তুমি দেখো অর্পিতা, আজ কিন্তু জয়নগর কাণ্ডে 3 দিন পার এবং সকাল থেকেই কিন্তু একেবারে এলাকা থমথমে থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে সেই ছবিটা অনেকটা বদলাতে শুরু করে। একদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণী জেএনএম হাসপাতালে নাবালিকা ছাত্রের দেহের ময়না তদন্ত হয়, তখনই কিন্তু নাবালিকার যে বাড়ি অর্থাৎ জয়নগরের যে কৃপাখালী এলাকা, সেখানে কিন্তু বিক্ষোভের আঁচ আছড়ে পড়ে পুনরায়। এবং দুপুর 2:30 থেকে দক্ষিণ বারাসাত মহিষমারী যে সড়ক রাস্তা, সেই সড়ক রাস্তা কৃপাখালী মোড়ের কাছেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে মহিষমারী, কৃপাখালী সহ কুলতলি এলাকার বিভিন্ন গ্রামের নারী পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষজন। অন্যদিকে আরো যেমনটা ছবি সামনে আসলো, এই যে বারবার করে দাবি জানানো হয়েছিল এবং কোর্টেও পুলিশকে একেবারেই কিন্তু ভৎসনার সামনে পড়তে হয়েছিল যে এখনো পর্যন্ত কেন ক্রাইম সিনে ফরেনসিক টিম সেখানে যায়নি। তো সেই জায়গাতে কিন্তু আজ বিকেল 4:10 নাগাদ এই যে কুলতলির কৃপাখালী এলাকা, যেখানে নাবালিকা ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই কৃপাখালী এলাকার যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে প্রথমে এসে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞরা। মূলত ফরেনসিক টিমের দুটি দল আলাদা আলাদা ভাবে আসে। এই দুটি দলে 3 জন করে বিশেষজ্ঞ প্রতিনিধি ছিলেন। একটি বায়োলজিক্যাল টিম এবং একটি কেমিক্যাল টিম। প্রথমেই কিন্তু বায়োলজিক্যাল টিমের 3 প্রতিনিধি তারা ক্রাইম সিনে আসেন এবং ক্রাইম সিনে এসে সেখানে নমুনা সংগ্রহ করেন, বেশ কিছু ফটোগ্রাফি করেন এবং বেশ কিছু লিখিত নথি তারা সংগ্রহ করে এবং সেখান থেকেই কিন্তু তারপর তারা রওনা দেয় যেখানে প্রথম এই জয়নগর কাণ্ডে আন্দোলন শুরু হয়েছিল, যেখানে বিক্ষোভ শুরু হয়েছিল প্রথমে, অর্থাৎ যে পুলিশ ক্যাম্প রয়েছে মহিষমারীতে, পুলিশ ফাঁড়ি, যেখানে আন্দোলন প্রথম আসতে পড়েছিল, ভাঙচুর হয়েছিল, আগুন লাগানো হয়েছিল, সেই জায়গাতে যায় কেমিক্যাল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ থেকে শুরু করে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা। সেখানে গিয়ে কিভাবে আগুন লাগানো হয়েছিল এবং সেখানে যা যা যাবতীয় যে ভাঙচুরের ঘটনা হয়েছিল সেই নমুনা সংগ্রহের পাশাপাশি যে পুলিশ ফাঁড়ির সামনে যে জলাধার রয়েছে, সেই জলাধারে বেশ কিছু বাইক অর্থাৎ মোটর বাইক ভেঙে পড়েছিল, সেগুলো তোলার চেষ্টা করা, বেশ কিছু ফটোগ্রাফি করা। অর্থাৎ এই যে ডিজিটাল নমুনা সংগ্রহের পাশাপাশি এমনি অন্যান্য যে নমুনা সংগ্রহ সেগুলো করা হয়। পাশাপাশি আমরা কথা বলেছিলাম ফরেনসিক ডিপার্টমেন্টের বায়োলজিক্যাল যে বিশেষজ্ঞ রয়েছেন সন্দীপ ঘোষ, তার সঙ্গে। যেহেতু ঘটনার 3 দিন পর ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকরা বা বিশেষজ্ঞরা এসেছেন, সেক্ষেত্রে প্রমাণ লোপাট হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তো সেই জায়গাতে তিনি স্পষ্টত জানিয়েছেন যে ক্রাইম সিনটাকে পুলিশের তরফে দ্রুততার সঙ্গে ঘিরে ফেলা হয়েছে, যার কারণে প্রমাণ লোপাট বা নমুনা লোপাট হয়ে যাওয়ার মতন কোন রকম কিছুই নেই। তবে এখনই বলা যাচ্ছে না যে কি তথ্য সামনে আসতে চলেছে, কারণ এগুলো সবকিছুই কিন্তু পরীক্ষা সাপেক্ষ। কারণ এই নমুনাগুলো তারা সংগ্রহ করেছেন, এগুলো পরীক্ষা হবে, তারপরে কিন্তু তার ফলাফল সামনে আসবে। তবে এই কুলতলি ঘটনা যেভাবে কিন্তু একেবারে যে মোড় নিয়েছে, যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, দফায় দফায় বিক্ষোভ, এবং যেখানে কিন্তু মূলত যে অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকা ছাত্রীকে, সেই জায়গায় ফরেনসিক টিমের আসা এবং নমুনা সংগ্রহ করা কিন্তু আগামী দিনে এই ঘটনার তদন্তের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সাথে। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএমে ময়নাতদন্ত। কল্যাণী পুলিশ মর্গে নাবালিকার দেহের ময়নাতদন্ত। প্রায় 3.5 ঘন্টা পর শেষ হয় ময়নাতদন্ত। হাসপাতালে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, মর্গের বাইরে বিক্ষোভ।
এসএফআই ও জয়নগরে ডিআইএফ। নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জেএনএমে ময়না তদন্ত, কড়া নিরাপত্তা বলায় ময়না তদন্ত শেষ। মোমিনপুরের কাঁটাপুকুর মোড় থেকে সকাল 8টা নাগাদ দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণী জেএনএম এর উদ্দেশ্যে। সকাল 10টা নাগাদ গাড়ি পৌঁছয় কল্যাণীতে। কাঁটাপুকুর থেকে কল্যাণী প্রায় 70 কিলোমিটার রাস্তা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে গ্রিন করিডোর করে দেহ আনা হয়। ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন বারুইপুরের এসিজেএম, এইমসের চিকিৎসকরা ছাড়াও ফরেনসিক দলের প্রতিনিধিরা। দুপুর 12টায় ময়না তদন্ত শুরু হয়, শেষ হয় বিকেল 3:15 নাগাদ। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হয়। ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন মৃত নাবালিকার বাড়ির সদস্যরা। কল্যাণী জেএনএমে হাজির ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পাশাপাশি মর্গের গেটের বাইরে ডিওয়াইএফআই ও এসএফআই সমর্থকরাও বিক্ষোভে সামিল হয়। দেহ নামানোর সময় স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। যে ডিমান্ড করা ছিল পোস্টমর্টেম, একটা নিউট্রাল ইস্যুর থেকে, মানে স্টেটের ইস্যুর থেকে আমরা সঠিক পাবো না, সঠিক তথ্য পাবো না, কজ অফ ডেথ সঠিক এগুলো পাবো না। সেই জন্যে এইমসের যে ডক্টরস তারা থাকবে এখানে পোস্টমর্টেমের ইয়েতে, তারা করবে, ফরেন্সিক ডিপার্টমেন্টের যে ডক্টরস আছে তারা করবে। এবং এতে পরিষ্কার যে বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না। প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শনটা। ময়না তদন্ত শেষে নির্যাতিতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে জয়নগর থমথমে, এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন, পুলিশি টহলদারি মহিষমারি এলাকায়। এদিকে জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। ময়না তদন্তের রিপোর্ট আসুক, এ বিষয়ে পরে ভাবা হবে বলেন প্রধান বিচারপতি। কলকাতা টিভি। থানার ভিতর মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পার্কস্ট্রিট থানার ইন্সপেক্টর অভিষেক রায়। অভিযোগ সামনে আসার পরই তাকে ক্লোজ করে লালবাজার। 1000 টাকার বন্ডে তাকে জামিন দেয় ব্যাংশাল কোর্ট। মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, থানার ভেতরেই শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত সাব ইন্সপেক্টর। মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, পার্ক স্ট্রিট থানার ভেতরেই গ্রেপ্তার থানার সাব ইন্সপেক্টর অভিষেক রায়। অভিযোগ প্রকাশ্যে আসার পর মামলা রুজু হয় পার্ক স্ট্রিট থানায়। তারপরই অভিযুক্ত এসআইকে ক্লোজ করার নির্দেশ দেয় লালবাজার। অভিযোগ রাত 1:30 নাগাদ থানায় ডেকে পাঠানো হয় অভিযোগকারী সিভিক ভলান্টিয়ারকে। পুজো উপলক্ষে নতুন পোশাক দেওয়া হয় মহিলা সিভিক ভলান্টিয়ারকে। সেই সময় তাকে যেভাবে স্পর্শ করা হয় তা শ্লীলতাহানির শামিল বলে অভিযোগ করেন সিভিক ভলান্টিয়ার। সূত্রের দাবি, তখনই কর্তব্যরত গার্ডকে অভিযোগ করে সিভিক ভলান্টিয়ার, কিন্তু তার অভিযোগে আমল দেওয়া হয় না বলেই দাবি। এরপর সকালে তিনি ডিউটি অফিসারের কাছেও অভিযোগ করলে একই পরিণতি হয় বলে দাবি। এরপর এক আত্মীয়র সঙ্গে মেডিকেল পরীক্ষা করিয়ে ইমেল মারফত কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার, ডিসি সাউথ সহ পুলিশের শীর্ষ কর্তাদের কাছে অভিযোগ করেন তিনি। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। এর কোনো ধরনের ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট অত্যন্ত নিন্দনীয়, আনফরচুনেট। শুধু তাই না, এর বিরুদ্ধে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। কলকাতা পুলিশ অভিযুক্ত এএসআই কে অ্যারেস্ট করেছে। কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। যদি জুডিশিয়াল এনকোয়ারিতে দেখা যায় যে তার ন্যূনতম অপরাধ থেকে থাকে, তার জন্য সর্বোচ্চ পানিশমেন্ট হওয়া উচিত, যাতে আর কোনো দিন এই ধরনের কাজ করার আগে আর কোনো ক্রিমিনাল অন্তত 100 বার চিন্তা করে এবং এই ধরনের কাজ করা থেকে পিছিয়ে আসে, বিরত হয়। পুলিশ যেখানে আরজিকর কাণ্ডে প্লেস অফ অকারেন্স কে অল্টার করার কাজ করে, যেভাবে তড়িঘড়ি অটোপসি করে সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দেয়, যেভাবে তার বাবা মাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তার দাহ সংস্কার করিয়ে দেয় অত্যন্ত দ্রুততার সঙ্গে, যেখানে পুলিশ এফআইআর করতে শাসক দলের নির্দেশে দেরি করে, সেখানে পুলিশও তো সমাজ বিরোধীদের মতো ভয়মুক্ত হয়ে গেছে। বিকৃত মনস্ক কোনো মানুষের এই কাজের জন্য তো আপনি মুখ্যমন্ত্রীকে দায়ী করতে পারেন না, বা কেউ, আমরা তো এই কথা বলছি না। কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা তৈরি করে দিয়েছে, এভাবে প্রশাসন চালিয়েছে, এ ধরনের ঘটনা কিন্তু বাড়বে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই গ্রেপ্তারটা আরেকটু আগে হলে ভালো হতো।
বিএনএসের ৭৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় অভিষেক রায়ের বিরুদ্ধে। কলকাতা টিভি। চতুর্থীর সকালে কেঁপে উঠল কয়লা খনি। বীরভূমের ভাদুলিয়ার কয়লা খনিতে বিপর্যয়, বিস্ফোরণে মৃত ৭ শ্রমিকদের উদ্ধারের চেষ্টায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষে সোমবার সকালে সিউড়ির গঙ্গারামচক কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়, কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারো। শ্রমিকরা খনির নিচে চাপা পড়ে যান। প্রথমে ৫ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে, পরে আরও ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা, শ্রমিকদের পরিবার বিক্ষোভে সামিল, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। গম্ভীর একটা আওয়াজ আছে, তো গম্ভীর আওয়াজ শুনে মনে হয় আশেপাশে কোথাও হয়েছে, হয়তো বাজি পড়ছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আছে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে, ৪-৫ জন মারা, ওই জন্য আমরা দেখতে আসি। ঘটনার জেরে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে শ্রমিকদের দেহ। আহত হয়েছেন আরও বহু শ্রমিক। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যারা আটকে রয়েছেন তাদের দ্রুততার সঙ্গে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, এটি বিদ্যুৎ উন্নয়ন নিগমের কয়লা খনি। সরকারি খনিতে এরকম দুর্ঘটনা কি করে ঘটল, জেলা প্রশাসনের কাছে তা জানতে চেয়েছেন নবান্ন। মুখ্য সচিব মনোজ পান্ত জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেন। যত সাইডিংয়ে যত সব স্টাফ ছিল এখনও পর্যন্ত সবাইকে উদ্ধার করা হয় নাই। আর এখন সিউড়ি সদর হাসপাতালে এখন ৩ জনকে আনা হয়েছে, এবার তাদের এখন ডাক্তার ট্রিটমেন্ট করছে। গোটা ঘটনায় উত্তপ্ত ভাদুলিয়া। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশকে, জানিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। দিন কয়েক আগে এই খনিতে ধস নেমে মৃত্যু হয়েছিল ৩ শ্রমিকের। উৎসবের মুখে ফের বিস্ফোরণ। সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামকৃষ্ণ পল্লীতে মর্মান্তিক ঘটনা। রাস্তার ধারে প্লাস্টিকের ক্যারি ব্যাগে উদ্ধার সদ্যজাত শিশু দেহ। কে বা কারা এইভাবে রাস্তার ধারে রেখে গেল শিশুটিকে, তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। রাস্তার ধারে পড়ে রয়েছে কালো প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া এক সদ্যজাত নিথর দেহ। এই নির্মম ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামকৃষ্ণপল্লী এলাকার। সোমবার সকালে স্থানীয়রাই প্রথমে সদ্যজাত শিশুটিকে দেখতে পায়। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, ভিড় জমতে শুরু করে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আমার এই দোকানের উল্টো পাশেই এসে দেখছি যে এরকম একটা বাচ্চা প্লাস্টিকের মধ্যে পড়া। তারপরে 2 জন এখানকারই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা বের করে দেখছে যে বাচ্চা, বাচ্চার মাথা বেরিয়েছে, হয়তো আনুমানিক 7-8 মাস হয়তো বাচ্চাটার বয়স হবে। এটা তো একটা অমানবিক কাজ, তো সমাজের কোনো পর্যায়ে পড়ে না, এরা সমাজে থাকারই যোগ্য না। এরকম জন্ম দিয়েছে, জন্ম দিয়ে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে রাতের অন্ধকারে। হ্যাঁ, মানে এ তো সমাজে থাকারই বসবাসের যোগ্যই না যারা করেছে এই কাজটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। কে বা কারা এভাবে রাস্তার ধারে রেখে গেল শিশুটিকে, তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। উত্তর দিনাজপুর থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পুজোয় পদ্মফুলের চাহিদা বেশি থাকায় আশায় বুক বেঁধে ফুল চাষও করে এবার লাভের মুখ দেখতে পাবেন না ফুল চাষিরা। অতিবৃষ্টিতে জমিতে জল থাকায় ফুল চাষ মার খেয়েছে, ফলে এখন কোল্ড স্টোরেজই সম্বল চাষিদের। পুজোর সময় ভালো টাকা লাভ করবেন এই আশা নিয়ে প্রায় 50 বিঘা নিচু জমি লিজ নিয়ে পদ্ম ফুলের চাষ করেছিলেন উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের ঠাকুরনগরের ফুলচাষী পার্থপ্রতিম বিশ্বাস। সেই আশায় জল ঢালল প্রকৃতি। দীর্ঘদিন ধরে পদ্ম ফুলের চাষ করার পাশাপাশি ঠাকুরনগরের ফুলবাজারে পদ্ম ফুল বিক্রি করেন। প্রতি বছর ভালো টাকা লাভ থাকায় এবছর চাষের জমির এলাকা বাড়ান। পুজোর মরশুমে পদ্ম ফুলের ব্যাপক চাহিদা থাকে, বিশেষ করে অষ্টমীর দিন এবং লক্ষ্মী পুজোর দিন। গত 1 মাস ধরে জলের তলায় রয়েছে পদ্ম ফুলের জমি, তাই এবার আর পদ্ম ফুল বিক্রি করে মহাজনের দেনা মিটিয়ে ঘরে টাকা আনতে পারবেন না। প্রত্যেক বছর তো কম বেশি এখান থেকে ফুল পাওয়া যায়, কিন্তু এখন এবছর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্ত ফুলই প্রায় ডুবে গেছে। আজকে 50 বিঘা জমিতে 70-75টা মতন ফুল পেয়েছি। তা আমাদের সামনে দুর্গাপুজো অষ্টমীতে যে ফুলের চাহিদা রয়েছে, সেই চাহিদা
যোগান দেওয়ার মতন এখানে তো কোনো পরিস্থিতিই নেই। আমরা যে নিজেরা এখানে খেটে যে কোনো রকমভাবে ফুল বাজারে বিক্রি করবো সেরকম ফুলই নেই। পদ্মফুল ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্পূর্ণ। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা, বনগাঁ, বাগদা, শরৎনগর সহ একাধিক ব্লকের বিস্তীর্ণ এলাকা রয়েছে জলের তলায়। সবজি চাষের পাশাপাশি প্রায় 1000 হেক্টর ফুল চাষের জমি ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে ঠাকুরনগর ফুলবাজারে এখন আকাশ ছোঁয়া দাম। যে পদ্মফুল অন্যান্যবার পুজোর সময় প্রতি পিস 20 থেকে 25 টাকায় পাওয়া যেত, বর্তমানে সেই ফুলের দাম এখন 40 থেকে 50 টাকা প্রতি পিস। তবে ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে পদ্মফুল ঠাকুরনগরের বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখা শুরু হয়েছে। অষ্টমীর আগে সেই ফুল স্টোর থেকে বের করবেন বিক্রেতারা। জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় একটা কোল্ড স্টোরে 7 থেকে 10 লক্ষ ফুল স্টোর করেছেন অনেক ব্যবসায়ী। রাজ্যের বৃহত্তম ফুলবাজার ঠাকুরনগর ফুলবাজারে এখন পদ্মের আকাল দেখা দিয়েছে। শেষ পর্যন্ত পুজো উদ্যোক্তারা কত টাকায় এই পদ্ম সংগ্রহ করতে পারবেন সেটা অবশ্য সময় বলবে। কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, আগরপাড়া জুট মিল মামলার তদন্ত। সিবিআইকে হস্তান্তর জমি দখল ও পণ্য পাচার মামলার তদন্ত সিবিআইকে দিল হাইকোর্ট। নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 11ই নভেম্বর সিবিআইকে তদন্তের রিপোর্ট দিতে হবে আদালতে। এই বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন পীযূষ কান্তি নাগ। মালিকের মধ্যে যে অবস্থা সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার অভিযোগ আবেদনে অভিযোগ করা হয় যে আগরপাড়া মিছিলের জমি এবং সে সমস্ত র মেটেরিয়াল যা দিক রয়েছে সেগুলোকে পাচার করা হচ্ছে এবং জমি দখল করে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এগুলোকে দীর্ঘ শুনানি হয়। বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, কারণ ইতিমধ্যে থানাতে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই দাবি ছিল তার পক্ষে। সেই পক্ষে দাবি জন্য বিচারপতি নির্দেশ দিয়েছেন এই মামলার তদন্ত হবে সিবিআই এবং সিবিআই তদন্ত করে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট দেওয়া হবে 13ই নভেম্বরের মধ্যে। এবং সিবিআইকে অতি জড়িত সমস্ত এই মামলা সংক্রান্ত এবং তদন্ত সংক্রান্ত সমস্ত নোটিশ রাজ্য পুলিশকে হস্তান্তর করতে হবে এবং 14ই নভেম্বর শুনানির দিন ধার্য করা হচ্ছে। সেদিনকে সিবিআইকে তদন্ত সংক্রান্ত যে জটিল প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট করবে, সেই রিপোর্ট দেখেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন পীযূষ কান্তি নাগ। আশিস পান্ডে 4 দিনের সিবিআই হেফাজত। আরজি করের দুর্নীতিতে ধৃত আশিস পান্ডে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে কিছুদিন আগে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পান্ডে গ্রেফতার হয়েছিলেন। আশিস পান্ডের 4 দিনের সিবিআই হেফাজত। আরজি করের দুর্নীতিতে ধৃত আশিস পান্ডে। 4 দিনের সিবিআই হেফাজত। আরজি করের দুর্নীতিতে ধৃত আশিস পান্ডে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডে গ্রেফতার হয়েছিলেন কিছুদিন আগে। আশিস পান্ডের 4 দিনের সিবিআই হেফাজত এবং আরজি করের দুর্নীতিতে ধৃত আশিস পান্ডে। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।